আমরা একদম লাস্টে চলে এসেছি জৈবযোগে পলিমারকরণ বিক্রিয়া, অর্থাৎ জৈবযোগের মধ্যে যে পলিমারকরণ বিক্রিয়াগুলো ঘটে তো সেটা নিয়ে শুধুমাত্র এখানে কাজ হবে। দেখো পলিমারকরণ, জৈবযোগে পলিমারকরণকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্রুত পলিমারকরণ আর একটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ। এই দুটো থেকেই সাধারণত প্রশ্ন হয় এবং এইটা থেকেই স্টুডেন্টরা একটু বেশি ঘাবড়ে যায়। তো প্রথমত পলিমারকরণ বিক্রিয়া আমরা কাকে বলবো? যে বিক্রিয়ায় পলিমারকরণ ঘটে, অর্থাৎ যে বিক্রিয়ায় একাধিক মনোমার একত্রিত হয়ে একটা বড় অণু গঠন করে, সেই বিক্রিয়াটাকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। যে বিক্রিয়কটা থাকে সেটাকে মনোমার বলা হয়, আর যে উৎপাদটা পাওয়া যায় সেটাকে পলিমার বলা হয়। এটা কিন্তু আমি আগেও হয়তো বলেছিলাম। তো দেখো পলিমারকরণ বিক্রিয়া দুই রকম, একটা দ্রুত পলিমারকরণ, একটা ঘনীভবন পলিমারকরণ। দেখো দ্রুত পলিমারকরণ বিক্রিয়া এরা সাধারণত কি উপজাত হিসেবে কিছু পাওয়া যায়, উপজাত হিসেবে কিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। দেখো একটা বিক্রিয়ায় যখন বিক্রিয়করা বিক্রিয়া করে মেইন উৎপাদ ছাড়া আর কিছু উৎপাদ পাওয়া যায় না, এখান থেকে উপজাত বলা হয়। সাধারণত দ্রুত পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে একাধিক বিক্রিয়ক একত্রে হয়ে একটা বিক্রিয়া উৎপন্ন করে, আলাদা করে আর কোনো বিক্রিয়ক উৎপাদ তৈরি করে না, যে কারণে উপজাত হিসেবে কিছু পাওয়া যায় না। আর ঘনীভবন বিক্রিয়ায় সাধারণত উপজাত হিসেবে পানি, কার্বন ডাইঅক্সাইড, এই জাতীয় কিছু পাওয়া যায়। সাধারণত পানিটাই বেশি পাওয়া যায়, যে কারণে ঘনীভবন এবং দ্রুত পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে যদি তোমাকে পার্থক্য করতে বলে তাহলে তুমি এটা খুব ভালোভাবে লিখে দিতে পারবে যে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া উপজাত পাওয়া যায় আর দ্রুত পলিমারকরণ বিক্রিয়া উপজাত পাওয়া যায় না। দেখো এই দ্রুত পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে কয়েকটা বিক্রিয়া গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পলিথিন তৈরি। পলিথিন কি ইথেনের মধ্যে, ইথেনের মধ্যে যদি কি দেওয়া যায় এটাকে পলিমারকরণ করা হয়। এখানে এন সংখ্যক থাকবে। পলিমারকরণ মানে হচ্ছে উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ। দেখো এদের নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপ আছে। তোমার যদি মনে না থাকে তো তাপমাত্রা কত, চাপ কত, তাহলে তুমি শুধু উচ্চ তাপমাত্রা উচ্চ চাপ লিখবা, তাহলেও তুমি ফুল মার্কস পেয়ে যাবে। এখানে সাধারণত চাপ থাকে 1000 ppm চাপে এটা করা হয় এবং তাপমাত্রা থাকে সাধারণত 250 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। এরপরে কি হয়, আমরা জানি যে এখানে কি আছে, একটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে। তো একটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন যখন বিক্রিয়া করবো তখন কে ভেঙে যাবে? পাই না সিগমা বন্ধন, পাই বন্ধন ভাঙবে। তো একটা পাই বন্ধন ভাঙলে দুইটা সিগমা বন্ধন তৈরি হয়, আমরা জানি। তো পাই বন্ধন ভেঙে দুইটা সিগমা বন্ধন তৈরি হলো, এই পাশে একটা সিগমা বন্ধন, এই পাশে একটা সিগমা বন্ধন। তারপরে এটাকে ব্র্যাকেট দিয়ে এখানে এন লাগাই দিবা। এখানে ইথিন ছিল এটি, ইথিনের নিচে পলি লাগাই দিব, তাহলে হয়ে যাবে পলিথিন। এটা হচ্ছে দ্রুত পলিমারকরণ একটা বিক্রিয়া, খুবই সহজ। এরপর আরেকটা কি আছে, ভিনাইল, পিভিসি তৈরি। এটা কিন্তু সম্ভবত অ্যালকিনের পড়ানোর সময় পড়াইছিলাম। পিভিসি হচ্ছে CH2 দ্বিবন্ধন CaCl। এর মধ্যে একইভাবে উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা যদি দেওয়া যায়, উচ্চ তাপমাত্রা এটা লিখতে হবে। এই সম্পর্ক যদি নেওয়া যায় যথারীতি CH2CH, এখানে সিগমা বন্ধন ভেঙে দুটো পাই বন্ধন তৈরি হলো, এখানে দিলাম। আর এখানে কি আছে, ক্লোরিন আছে, ক্লোরিনটা উপরে দিয়ে দিলাম। ইথাইল, এটাকে ভিনাইল ক্লোরাইড বলা হয়, আর এর আগে পলি লাগাই দিবা, তাহলে কি হবে? পলি ভিনাইল ক্লোরাইড। তো এখানে একটা বিষয় লক্ষণীয় দেখো, যখন তুমি পাই বন্ধন ভাঙবা, দুইটা সিগমা বন্ধন গঠন করবা, এই সিগমা বন্ধনটা এই বরাবর থাকবে, উপর নিচ কোথাও থাকবে না। এখানে দেখো এখানে পাই বন্ধনটা ভাঙতে দুইটা সিগমা বন্ধন, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, ঠিক আছে। আর বাকি যেগুলো থাকবে, এখানে ক্লোরিন, দেখো ক্লোরিনটা উপরে দিকে উঠে গেছে। যদি এখানে ক্লোরিন না থেকে CH3 আর একটা ঢালপালার মতো থাকতো, CH3 থাকে, সেও কিন্তু উপরে উঠে যেত। কিন্তু এর আগে এখন আমরা দেখবো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। দেখো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়ার উপজাত হিসেবে কিছু পাওয়া যাবে, অর্থাৎ পানি বা কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি কিছু উপজাত হিসেবে আলাদা হয়ে যাবে।
তো সেখানে নাইলন 66 তৈরি, এটা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এবং এটা প্রচুর পরিমাণ পরীক্ষায় আসে। তো এখানে দেখো নাইলন 66 তৈরির জন্য আমাদের কি লাগবে, একটা মনোমার লাগবে। তো মনোমারটা আমরা কি দিয়ে তৈরি করবো, মনোমারটা প্রথমে মনোমারটা তৈরি করতে হবে আমাদের। তো এখানে দেখো এই যে যেটা আছে CH2, এটাকে বলা হয় টেট্রামিথিলিন ডাইওয়িক অ্যাসিড, এটাকে আরেকটা ভাষায় বলা হয় অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড এর আরেকটা কেমিক্যাল নাম কি টেট্রামিথিলিন ডাইওয়িক অ্যাসিড, তোমরা লিখে নিতে পারো এটা। আর এটা আরেকটা দেখো এখানে আরেকটা বিক্রিয়ক আছে, সেটা কি হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এখানে NH2 দুটো অ্যামিন, এখানে টার্মিন আছে, এখানে একটা অ্যামিন আছে, ছয়টা আছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। হ্যাঁ, তো এই দুটো যখন বিক্রিয়া করে, বিক্রিয়া করার পর এখান থেকে পানি অপসারিত হয়, এবং এখান থেকে OH আছে আর এখান থেকে হাইড্রোজেন। এই পানিটা যে -H2 অপসারিত হয়ে এখানে CO আছে, CO হচ্ছে, এবং এখানে NH আছে, NH টা লেগে আছে। এইটা যেটা তৈরি হচ্ছে H2 আলাদা হয়ে গিয়ে এটাই হচ্ছে আমাদের নাইলন 66 এর মনোমার। তো পলিমারকরণ বিক্রিয়া আমাদের অবশ্যই মনোমারটা লাগবে। তো এই মনোমারটা আমরা তৈরি করে ফেললাম। এরপর যদি এটাকে পলিমারকরণ করা যায়, অর্থাৎ এর সংখ্যক আমরা মনোমার নিই, তো সেক্ষেত্রে টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং প্রভাব হিসেবে কাজ করে পলিমারকরণ করলে দেখা যায় যে এখান থেকে OH আর এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে আরেকটা হাইড্রোজেন, এটা আলাদা হয়ে গিয়ে পুনরায় কি করবে, আরেকটা পানি অপসারিত হবে। পুনরায় পানি অপসারিত হয়ে যেটা তৈরি হয় CO, এখানে কি হচ্ছে, এখানে OH টা চলে গেছে, এখানে হলো বাকি যেগুলো আছে সব কিছু লাগিয়ে দাও, 4CONH CH2 6, এখানে NH এখানে লাগিয়ে দাও, এটা N। এটাই হচ্ছে আমাদের নাইলন 66। এই নাইলন 66 এটা হচ্ছে একটা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিক্রিয়াটা সামগ্রিকভাবে যদি আমি বলি, প্রথমে নাইলন 66 এর মনোমারটা আমরা তৈরি করবো, সেটা একটা দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড আর একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। এই দুটো বিক্রিয়া করে প্রথমে যে পানি অপসারিত হয়ে যে দ্রবটা তৈরি করে সেটা হচ্ছে নাইলন 66 এর মনোমার। এরপর এই সংখ্যক যদি নাইলন 66 এর সংখ্যক যদি সেই মনোমারটা নেওয়া যায় এবং টাইটানিয়াম ডাইঅক্সাইডের উপস্থিতিতে, তখন এখান থেকে আরেকটা পানি অপসারিত হয়ে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে নাইলন 66। তো এই ছিল জৈব যৌগের A to Z। এছাড়াও কিছু MCQ-এর জন্য তোমরা প্রাকৃতিক কিছু পলিমার আছে, সেগুলো একটু করে নিতে পারো। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে জৈব যৌগ, তোমরা যদি পুরো লেকচারটা দেখে থাকো তাহলে জৈব যৌগ নিয়ে আর কোনো টেনশন থাকার কথা নয়। এখান থেকে খুব ভালো মতো তোমরা অ্যান্সার করতে পারবে। আর তোমাদের উপকার জানা হয় এই জন্যই এই ক্লাসটা করা। আমাকে যদি একটু তোমাদের মনে করে বা তোমাদের উপকারে আসতে পারি, তাহলে নিজেকে অনেক গর্বিত মনে করবো। তো তোমাদের শুভকামনায় আজকের মতো, আল্লাহ হাফেজ।